ফেসবুকে শেয়ার দিয়েন, শেয়ার দিব না। কাউন্টার হচ্ছে আর কি। কবে চলেন কাজ হোক। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিএফএক্স একাডেমি প্রেজেন্ট আর্টিস্ট নাইট এপিসোড 8-এ। দেখতে দেখতে আমরা 8 নম্বর এপিসোডে চলে আসছি, যেটা অনেক বড় একটা মাইলস্টোন। এটা শুধুমাত্র আপনাদের জন্যই পসিবল হয়েছে, কারণ শোটা শুরু থেকে, যদিও ভিএফএক্স একটি খুবই ছোট একটা নিশ, সেখানে আপনারা একদম শুরু থেকে আমাদের সাথে ছিলেন এবং রেগুলার আমাদের লাইফটা দেখেন, যে কারণেই আমরা অনেকটা ধরেন পজিটিভ ফিল করি, অ্যান্ড সেকেন্ডলি মোটিভেটেড হই। আর আজকের লাইভটা খুবই স্পেশাল। আমি সবাইকে বলতেছি, যাদের স্ক্রিনে আমার লাইভটা গেছে, আপনার স্ক্রিনটা এখানে লক করেন, কারণ খুবই স্পেশাল একজন মানুষ আমার সাথে আজকে আছেন, যিনি বাংলাদেশের অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স ইন্ডাস্ট্রিতে, তিনি স্পেশালি ভিএফএক্স আর্টিস্ট। দীর্ঘদিন যাবৎ ধরে তিনি লোকাল ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। সেকেন্ডলি, তার ফ্রিল্যান্স ক্যারিয়ারটা খুবই দীর্ঘ। তিনি ফাইবারের টপ রেটেড সেলার। তার সম্পর্কে অনেক কিছু আমরা জানবো। সো আমি আমাদের গেস্ট, আমাদের শ্রদ্ধেয় ফুরকান ভাইকে এখন আমি লাইভে নিয়ে আসবো। ভাই আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন আই হোপ আপনি? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। আমি ভাই কয়েকটা কমেন্ট পড়ে নেই, অলরেডি কয়েকটা কমেন্ট আমি দেখতেছি এখানে। বিল্লাল ভাই বলতেছে আসসালামু আলাইকুম। বিল্লাল ভাই তো মনে হয় আপনার স্টুডেন্ট, তাই না? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বিল্লাল ভাই? আচ্ছা, আমার এক ছোট ভাই হৃদয় বলতেছে, ভাইয়া কি খবর? হ্যাঁ হৃদয় আছে, আলহামদুলিল্লাহ ভালো। হৃদয় অনেক সুন্দর গান করে, ও খুবই সুন্দর গান করে আর কি, বুঝছেন। আই হোপ আমাদের অডিও যদি ঠিকঠাক, একটা জিনিস চেক করে নিই অডিও ঠিক আছে কি না। কাইন্ডলি একটু কমেন্ট করবেন যে আমাদের অডিও যদি ঠিক থাকে, তাইলে আমি অডিও যে কোনো একজন কনফার্ম করলে দেন আমরা লাইভটা প্রপারলি শুরু করব। আই হোপ এভরিথিং ওকে, তাও আর কি জিজ্ঞেস করে নিচ্ছি। অডিও যদি ঠিকঠাক শুনতে পান, জাস্ট একটু কমেন্ট করে বলেন যে অডিওটা ক্লিয়ার কিনা আর কি। অডিও মনে হয় শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আই হোপ এভরিথিং ফাইন। ফেসবুক একটু ডিলে হয়তো স্ট্রিমিং সফটওয়্যার থেকে, এই কারণে হয়তো রেসপন্স পাইতে লেট হচ্ছে। এনিওয়েজ, শুরুতেই যেটা বলতেছিলাম যে ফুরকান ভাই সম্পর্কে ছোট্ট একটা ইন্ট্রো আমি দিয়ে নিছি, বাট
আপনার সম্পর্কে আরও শুনবো। তার আগে হচ্ছে আপনার ডেমো রিলটা আমি দেখে নিব, আমি অডিয়েন্সের উদ্দেশ্যে প্লে করে। আপনার যদি অনুমতি দেন ফুরকান ভাই। হ্যাঁ অবশ্যই, যদিও মানে এই ডেমো রিলটা আপডেটেড না, আর আচ্ছা এনডিএ থাকার কারণে অনেক কাজেই দেখানো সম্ভব হয় না। আচ্ছা আচ্ছা, কনসিডার দিস। যতটুকু আছে ততটুকু দেখি, তারপরে তো আপনার মুখে শুনবোই অনেক কথা। সো আমি ফুরকান ভাইয়ের অনুমতি নিয়ে আমি হচ্ছে রিলটা প্লে করতেছি। ওকে, আপনার রিলটা আমরা দেখে ফেললাম ভাই। এখন আপনার মুখ থেকে আপনার ইন্ট্রোটা শুনবো, আপনার পরিচয়টা আপনি সুন্দর করে যদি দিতেন ভাই। আচ্ছা, আমি ফোরকানুর মুমিন, এখন কাজ করি বলতে পারেন আর কি বিএফএক্স এর যেটা প্রেপ ওয়ার্ক বলতে সবাই যেহেতু বিএফএক্স কম্পোজিটর উনি ভালো বলতে পারবেন যে প্রেপ ওয়ার্ক জিনিসটা কি। মানে আমরা যত খুচরা কাজগুলো আছে এগুলা করে দিই আর কি, যেটা নিয়ে কম্পোজিটররা ফাইনাল শট রেডি করে। তার এটা নিয়েই আমি আমার চাকরি জীবন শুরু করি, মানে আমার ক্যারিয়ার শুরু করি প্রায় 2017 সালে। 2020 পর্যন্ত আমি এপিকের সাথে ছিলাম, এরপর আমি ইন্ডিপেন্ডেন্টলি নিজেই ফ্রিল্যান্স ওয়ার্ক করি। আচ্ছা আচ্ছা, ভাই অনেক শাই ফিল করে আর কি, ওনার ইন্ট্রোটা আসলে অনেক বিশাল, বাট উনি অনেক ছোট্ট করে বললো। আচ্ছা, আমি যেটা একটু অডিয়েন্সের উদ্দেশ্যে একটু এক্সপ্লেন করে দিই। পেইন্ট অ্যান্ড প্রেপ ডিপার্টমেন্টটা হচ্ছে ভিএফএক্স কম্পোজিটিং ডিপার্টমেন্টের ভিতরেরই একটা পার্ট, যে পার্টটা হচ্ছে খুবই অ্যাসেনশিয়াল একটা পার্ট। এখানে হচ্ছে স্পেশালি রোটো অ্যান্ড ক্লিন আপের কাজগুলো করা হয়। সে ফর এক্সাম্পল আমি আপনাকে উদাহরণ দিয়ে যদি বলি যে, ধরেন একটা সিনে দেখবেন যে ওই ফিল্মের যখন শ্যুট হয় তখন কিন্তু অ্যাক্টরদের গায়ে রিগ থাকে, তাই না, রোপ থাকে। বাট যখন ফিল্মে দেখেন সেই সময় কিন্তু ওই রোপটা অ্যাকশন সিনে দেখেন না, এই রোপ রিমুভটাও কিন্তু ক্লিন আপ। আবার অনেক সময় দেখবেন যে ব্রোডোস্কোপিংয়ের দরকার হয়। আমি যদি খুব সিম্পলি এক্সাম্পল দেই, আমি সামনে আসি, এখন আমার পেছনে যদি ধরেন একটা ফায়ার বা এক্সপ্লোশন আমি যদি অ্যাড করতে চাই, সেটা আমি যদি এখানে আমার এই লেয়ার থেকে যদি সামনের লেয়ারে দিই তখন কি সেটা আমার ফেসের সামনে আসবে, বাট আমি চাচ্ছি পেছনে। তখন আমরা যেটা করি সেটা হচ্ছে রোটোস্কোপিং করে, ম্যানুয়ালি রোটোস্কোপিং করে একটা ম্যাট ক্রিয়েট করে এই এক ক্যারেক্টারকে সামনে নিয়ে আসার পরে সেটাকে স্টেনসিল করে এক্সপ্লোশনটা পিছনে দিয়ে দেই। আচ্ছা, সহজ ভাষায় বললে আর কি ওই ফটোশপের ক্লিপিং পার্ট যেটা আমরা ভিডিওতে করি আর কি। এক্স্যাক্টলি, ইমেজে যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় ওই রকম ক্লিপিং পার্টটাই হচ্ছে ভিএফএক্স এর ভিডিওতে করা হয়। আর ক্লিন আপ ডিপার্টমেন্টটা হচ্ছে পুরোটাই হচ্ছে ক্লিন আপ। ধরেন যে আনওয়্যার কোনো অবজেক্ট থাকলে সেটা হচ্ছে রিমুভ করে দিতে হয় আর কি, এটা হচ্ছে এই ডিপার্টমেন্টের কাজ। আর সেকেন্ডলি ভাই আপনার কাছে কোশ্চেন হচ্ছে, আপনার এই অ্যানিমেশন এবং ভিএফএক্সের শুরুটা কীভাবে? থাকে না যে আমি এই সেক্টরে আসছি, অমুকের কাছে ফার্স্ট শুনছি, বা আমি ইন্টারনেটে প্রথম শুনলাম দেখলাম। আপনার স্টোরিটা কেমন? আচ্ছা, আমার স্টোরি মানে খুব ইন্টারেস্টিং। আমি মূলত হচ্ছে 15-16 দিকে ভিডিও এডিটিং নিয়ে খুবই ইন্টারেস্ট মানে ছিলাম আর কি। সো পাঠশালায় একটা কোর্স করি, পাঠশালায় কোর্স করার পরে টুকটাক ভিডিও এডিট করতেছিলাম। আচ্ছা, পাঠশালা হচ্ছে কি শফিকুল আলমের, তাই না? হ্যাঁ, শফিকুল আলম, হ্যাঁ ড্রিক গ্যালারি যে পাঠশালা, হ্যাঁ বুঝতে পারছি। এখনো আছে মনে হয়, শিওর না, কমিউনিকেশন নাই। আচ্ছা, তো ওইখান থেকে ভিডিও এডিটিং কোর্স করার পরে টুকটাক ভিডিও এডিট করতেছিলাম। এর মাঝখানে 2017 সালের দিকে তো ফেসবুক স্ক্রল করতে করতে একটা ইভেন্ট আসে, যেটা ইএমকে সেন্টারে আর কি, ধানমন্ডি 27 ইএমকে সেন্টারে, ইউএস এমবাসি স্পন্সর করে, তাই না? বুঝতে পারছি। হ্যাঁ ইএমকে সেন্টারে ওইখানে
বাপ্পি ভাই আসতেছে, যে হচ্ছে হলিউডে কাজ করে। ওয়াহিদ ভাই, ওয়াহিদ হ্যাঁ রেজা বাপ্পি ভাই। হ্যাঁ, তো উনি হলিউডে কাজ করে, উনি আসবেন, উনি মানে স্পিচ দিবেন। তো ফ্রি ছিলাম, ভাবলাম যে রেজিস্ট্রেশন করে ফেলি। তো ইভেন্ট মানে যেদিন ইভেন্ট সেদিনও আমি মানে যাবো কিনা শিওর না। তো কোনো এক কারণে আমি ওই 27 নম্বর দিয়ে ক্রস করতেছিলাম, আর ফেসবুকে নোটিফিকেশন আসে যে এখানে ইভেন্ট হচ্ছে, আমি যে এখানে করে রাখছি আর কি, রেজিস্ট্রেশন করে রাখছি। ওরা আমি যাই ভিতরে। তো ওইটা আর কি ওইখান থেকেই শুরু। হয়তো আল্লাহ রিজিক এভাবেই রাখছিল, যে কারণে ঘটনাক্রমিক হোক, ওইখানে যাই, ওয়াহিদ ভাইয়ের কথা শুনি, আর এরপরে আর কি একটা কোর্সে এনরোল হই, এন্ড দেন চাকরিতে ওরা রিক্রুট করে। ম্যাভরিকে, এভাবেই জানি ছিল। হ্যাঁ, তাই না? এটা ম্যাভরিকে। ম্যাভরিকে ছিল, হ্যাঁ। আপনারা যে সময় ম্যাভরিকে ওই কোর্সে এনরোল করেন, আমি ওই সময় হচ্ছে সাইকোরে হচ্ছে কম্পোজিটিং কোর্সে এনরোল করছিলাম, আচ্ছা। একদম মোটামুটি সেম টাইমে আর কি। হ্যাঁ, 17-এ মনে হয়, তাই না? 17। 17-এর মাঝামাঝি টাইমে, হ্যাঁ, এরকম। আমাদের কোর্স ছিল 4 মাসের। 4 মাসের কোর্স ছিল। বুঝতে পারছি। তো স্যার, কোর্স শেষ হয়েছে, কোর্স শেষ হওয়ার পরই চাকরিতে জয়েন করি। মনে আছে, মানে সেপ্টেম্বরের 17 তারিখ। আচ্ছা আচ্ছা। দেন হচ্ছে ওইখানে জয়েন করলেন, জয়েন করার পরে তো মানে রোটোস্কোপিং ক্যারিয়ারটা শুরু করলেন। হ্যাঁ করার পরে হচ্ছে সেখানে কাজ করলেন। ওইখানে তো আমি যতদূর জানি অনেক কিছু হলিউডের ওয়েব সিরিজগুলোতে আপনারা কাজ করতেন, তাই না? স্পেশালি। হ্যাঁ, মূলত হচ্ছে আমাদের টার্গেটটাই ছিল হলিউড কেন্দ্রিক আর কি। আচ্ছা আচ্ছা। ইভেন্ট মানে আহ, এটা এক ধরনের যেটাও বলতে পারেন। আমি ঘটনা ছোট করে বলি আর কি। আমি যখন এডিট করতাম, একটা শর্ট ফিল্ম এডিট করতে যাই, বলছিলাম যে একজন বলতেছিল যে এডিট করে কি কত দূর পর্যন্ত যেতে পারবা। আমি বলছিলাম যে হলিউডেও কাজ করতে পারি, এটা বলা চলে নাকি। তো খুব মানে করছিল আর কি, টিটকারি পাঠাচ্ছিল যে হলিউডে কাজ করো, আর এই তো হলিউডের এডিটরে একশো করছে। পরে তো খুব জেদ লাগছে যে ভাই দেখেন কোন একদিন হলিউডেও কাজ করতে পারি। তো শুক্রিয়া, আল্লাহ হয়তো সেই সুযোগটা দিছে আর কি, যেভাবেই হোক, ডানে বামে হোক, আবার ওইখানে না যায়া হোক, তো হলিউডে কাজ করতে পারছি, এটা ভালো জিনিস। এক্স্যাক্টলি। সব থেকে বড় ব্লেসিং পয়েন্ট হচ্ছে কি ভাই, যে আমি বলেন, আপনি বলেন, আরও আমরা যে কয়জন আছি, আমরা বাংলাদেশি মানুষ হয়ে বাংলাদেশের থেকে আমরা হচ্ছে হলিউড প্রজেক্টগুলোতে কাজ করার সুযোগ পাইছি। এটা অনেক বড় ব্লেসিং। এটা অবশ্যই। এখন যখন থিঙ্ক করি এটা বুঝি। অবশ্যই হচ্ছে আপনাদের যথেষ্ট পরিশ্রমের ফলেই এটা পসিবল হয়েছে। ইভেন মেইন যে কথাটা, কাজের কোয়ালিটি যখন ঠিক থাকবে, আপনার কাজের একটা স্ট্যান্ডার্ড যখন তৈরি হবে, সে ফর এক্সাম্পল সামন ওয়ান্ট টু বি এ AAA গেম কোয়ালিটির কাজ করতে চায়, কেউ একজন ব্লেজার্ডে বা ইউবিসফটে কাজ করতে চায়, তার কাজের কোয়ালিটি যদি ব্লেজার্ড বা ইউবিসফট লেভেলের হয়, তখন এই কোনো দেশের বর্ডার দিয়ে তাকে ডিফাইন করে রাখা যাবে না, অবশ্যই। তাকে ব্লেজার্ড ইউবিসফট খুঁজে নিবে। এটা হচ্ছে বিষয়। আর ফুরকান ভাই, আপনার তো আসলে মানে অনেক কাজের এক্সপিরিয়েন্স। সো আপনার হচ্ছে মানে আপনার ফেভারিট কয়েকটা প্রজেক্টের নাম যদি শুনি হলিউডের, যে প্রজেক্টগুলোতে আপনি কাজ করছেন আর কি। ফেভারিট প্রজেক্ট যদি বলেন, আমরা তো প্রেপের কাজ করি, ফুল প্রজেক্ট হয়তো আমরা পাই না, কারণ একটা একটা প্রজেক্টে দেখা গেছে 300 400 500 শট থাকে। তো ওদের যখন প্রয়োজন পড়ে, তখন ওইখান থেকে কিছু কিছু ওরা কাটছাট করে দেয়। ব্যাপারগুলো হয়, আমরা যদিও মানে এইখান থেকে হলিউডের কাজ করি, তো ওদের সাথে আমাদের এনডিএ সাইন করা থাকে, বলতে যে পারি না। তুমি আমাদের কাজও কোনোদিন শেয়ার করতে পারবে না, তোমাদেরকে দিয়ে যে আমরা চুপে চাপে করেছি সেটাও তোমরা বলতে পারবে না পাবলিকলি। মানে আচ্ছা ইউ আচ্ছা। ক্যান সে মানে ইনসাইড ইউর সার্কেল, বাট নট ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড পাবলিক। এটা মানে আমাদের রেস্ট্রিকশন দিয়ে দেয়। তো আমরা মানে সেটা মেনটেন করার চেষ্টা করি আর কি। তো আচ্ছা, তারপরেও আমি এডিটে কেটে দেবো, এটা সমস্যা নেই, বলেন, আচ্ছা, কোনো রেকর্ড থাকবে না। অ্যামাজন প্রাইমের একটা প্রজেক্ট ছিল, ওটার নাম জানি কি ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক, তো মোস্ট প্রবাবলি যেগুলো বলে, আমি সবচেয়ে বেশি প্রেফার করি হচ্ছে অ্যাড কোম্পানি যেগুলো আর কি। আচ্ছা আচ্ছা। ধরেন এই মানে কমার্শিয়াল বড় বড় স্যার। ব্র্যান্ড, কমার্শিয়াল, বড় বড় ব্র্যান্ডের মাঝে মনে করেন ডিজেআর, ওদের সাথে কাজ করছি। আচ্ছা। অ্যান্ড দেন নাইক, এডিডাস, আর বলতে পারেন পোশাকের দিক থেকে হিসাব করে ওই যে নামি দামি লুই ব্র্যান্ড। ভিটন। ইভেন রিসেন্টলি গোয়েসে একটা ছিল, ব্র্যান্ড ছিল মানে কসমেটিক্স এর, আচ্ছা। মানে
কম বেশি মানে আমার কমার্শিয়ালের দিকে নজরটা বেশি আর কি। দেখা গেছে যে একটা বড় হলিউডের প্রজেক্ট আমার ছোট টিম দিয়া তোলা পসিবল না, ইভেন সেটা মান সম্মানের ব্যাপার থাকে যদি কাজটা নিয়ে ইন টাইম ডেলিভারি না দেওয়া যায় আর কি। বুঝতে পারছি। আর সব থেকে মানে সব থেকে পজিটিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে আজকে এখন যারা লাইভ দেখতেছেন তাদেরকে বলতেছি, ভিএফএক্সে কেউ যদি স্টার্ট করতে চায় ক্যারিয়ার হিসেবে, স্টার্ট আপ হিসেবে, এই পেইন্ট অ্যান্ড প্রেপ ডিপার্টমেন্টটা হচ্ছে সব থেকে প্রিফারেবল একটা ডিপার্টমেন্ট, যেখানে হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি এই ডিপার্টমেন্টে কাজ শিখে প্রফেশনালি যাইতে পারবেন আর কি, প্রফেশনাল কাজ শুরু করতে পারবেন। এই সম্পর্কে যদি ফুরকান ভাই একটু বলতেন, আমার আইডিয়া থেকে আপনার আইডিয়া বেটার হবে আরো। মানে কেউ যদি মানে সৌভাইয়ের মতন কম্পোজিটর হতে চায় তাহলে তার সৌভাই মানে উনি লাইভ প্রজেক্ট বা মানে উনি ওনার লার্নিং পরেই মানে সরাসরি প্রজেক্টে ঢুকতে পারছে, এটা হচ্ছে ওনার জন্য ব্লেসিং বলবো আমি আর কি। যে উনি ওনার যখন কোর্স কমপ্লিট করছে তারপরে সাথে সাথে মনে হয় টুমোরোতে উনি কম্পোজিটিং এর কাজ করছে, তো ওইখানে উনি লার্নিং এর অনেক অপশন ছিল। কিন্তু কেউ যদি আইসা, সবাই তো আসলে সৌভাইয়ের মতো সুযোগ পায় না, তো কেউ যদি শুরু করতে চায় তাহলে স্টার্টিং হিসাবে মানে বিএফএক্স প্রেপটা হচ্ছে মানে আইডিয়াল। মানে আপনার রোটোস্কোপিং সম্পর্কে ধারণা থাকতে হবে, তো ক্লিন আপ সম্পর্কে ধারণা থাকবে। আপনি মানে একজন ক্লিন আপ আর্টিস্ট, একজন জুনিয়র কম্পোজিটর, মানে একজন ক্লিন আপ আর্টিস্ট, একজন জুনিয়র কম্পোজিটর। সো ম্যাচ মুভ সম্পর্কে আইডিয়া থাকতে হবে, কারণ মানে শেষ পর্যন্ত আপনি যখন কম্পোজিটর হবেন তখন আপনার ওই ট্র্যাকিং ডাটা নিয়ে কাজ করতে হবে, রোটোমেট নিয়ে কাজ করতে হবে, ইভেন ওই ফাইনাল শট হিসেবে পেইন্ট শট হিসেবে কাজ করতে হবে। কেউ যদি শুরু করতে চায় তাহলে মানে চিন্তা করতে পারে যে ভাই আমি তো এত আর্টিস্টিক না, বা আমি অত আর্ট নিয়ে চিন্তা করতে পারি না, আমার মাথায় সবকিছু কাজ করে না, বা আর্ট নিয়ে কখন চিন্তা করবো ইন্ডাস্ট্রিতে ঢুকার আগে। সহজ কথা হচ্ছে একটা লেবার ওয়ার্ক হচ্ছে প্রেপ ডিপার্টমেন্ট, রোটোস্কোপিং দিয়ে শুরু করো। রোটোস্কোপিং এ আর্টিস্টিক নলেজ থাকার কোনো প্রয়োজন নাই, কারণ এটা কমপ্লিটলি লেবার ওয়ার্ক, টেকনিক্যাল ওয়ার্ক। হ্যাঁ ফিজিক্যাল ওয়ার্কই ধরেন আর কি, কম্পিউটার সামনে বসে থাকলে কাজ করা লাগে। তো এটা আমি লেবার ওয়ার্কই বলি। তো এরপরে হচ্ছে এইখান থেকে সেকেন্ড স্টেপে যদি কেউ ক্লিন আপে যায় তো কম্পোজিটিং এর শুরু হলো তার। সো বিএফএক্স ইন্ডাস্ট্রিতে যদি কেউ ঢুকতে চায় আর্টিস্ট হিসাবে, ম্যানেজমেন্ট বা অন্য ডিপার্টমেন্টে না, কেউ যদি আর্টিস্ট হিসেবে ঢুকতে চায় তাহলে সে প্রেপ দিয়ে শুরু করতে পারে, প্রেপ বা রোটোস্কোপিং দিয়ে স্টার্ট করতে পারে। এটা খুবই ইভেন আমি সবসময় সবাইকে মানে সাজেস্ট করি যে কেউ যদি কম শিখতে চায় শুরুতে তার পেইন্ট অ্যান্ড প্রেপ স্কিলটা তো খুব ভালো থাকতে হবে। রোটো পেইন্ট প্রেপ খুবই ভালো স্কিল থাকতে হবে। ইভেন আমি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি লাস্ট একটা নেটফ্লিক্স শোতে কাজ করছিলাম স্মল টিমের, সেখানে কয়েকটা জুনিয়রকে আমার হ্যান্ডেল করতে হয়েছে। ওই জুনিয়রদের হচ্ছে কম্প রিল খুবই ভালো ছিল, খুবই ভালো ওরা কম্প করতো, বাট প্রবলেম ছিল ওদের বেসিক যে স্কিলটা রোটোস্কোপিং আর পেইন্ট স্কিল ওদের ছিল না। এখন সমস্যা হইলো আপনি যে কোনো একটা বড় শট কম্পোজিট করতে যাবেন, বড় স্টুডিও হলে ডিপার্টমেন্ট আলাদা, কম্পোজিটরকে ডিরেক্ট হচ্ছে পেইন্ট প্রেপ রোটো করে আপনাকে ডিরেক্ট ফাইল দিয়ে দিবে, আপনি জাস্ট কম্প করবেন। বাট স্মল স্টুডিওতে যেটা হয়, কোনো কিছু অবজেক্ট রিমুভ করতে হইলে বা সিম্পল, আমি জাস্ট উদাহরণের স্বার্থে বলতেছি যে এই ফোনের একটা স্ক্রিন রিপ্লেস করতে হবে, সো এখানে একটা হাতের ওভারল্যাপ আছে। এখন এই রোটোটা যদি আপনি করতে না পারেন, বেসিক এই রোটোটা যদি আপনি করতে না পারেন, এটার জন্য আপনাকে যদি আবার রোটো ডিপার্টমেন্টে যদি এই জিনিসটা ডেলিভার করতে হয়, তখন হচ্ছে স্মল টিমের জন্য এইসব আর্টিস্টদেরকে মানে অনেক হ্যাসেল পোহাতে হয়। আমি এই জিনিসটা ফিল করতেছিলাম ওদের নিয়ে, যে খুব ভালো কম্প নলেজ নেই ওদের কাছে, মানে আর্টিস্টিকটা যদি বাদ দেই টেকনিক্যাল নলেজে কম্পে ওরা খুবই ভালো ছিল, বাট প্রবলেম ছিল ওদের বেসিক পেইন্ট প্রেপ স্কিল নেই, মার্কার রিমুভ ঠিক মতো করতে পারতেছিল না, রোটো করলে রোটোর জিটার আসতেছিল। তো এই কারণে মানে আমি অলওয়েজ প্রেফার করি যে কেউ যদি কম্প শুরু করতে চায় ডেফিনেটলি তার পেইন্ট অ্যান্ড রোটো স্কিলটা ভালো করতে হবে। ইভেন অনেস্টলি সেইং, ফুরকান ভাইয়ের কাছে আমি ক্লাস করছি, আমি আজকে অনেস্টলি বলি ফুরকান ভাইয়ের কাছে আমি রোটোস্কোপিংয়ে ক্লাস করছি, কারণ আমি স্টার্ট করছিলাম কম দিয়ে, রোটোতে আমার কোনো স্কিল ছিল না, তো আমি ফুরকান ভাইয়ের থেকে রোটো নিজে শিখছি আর কি।
এটাই এগুলা ভাই মানে আর্ট সেক্টরটা এরকম, মানে প্রত্যেকেই তো আর সবাই সব বিষয়ে স্কিলস না। ইভেন প্রত্যেক ব্যাপারে যখন হেল্প লাগে তখন একজন আরেকজনের কাছ থেকে শিখবে। মানে রাইট আমি আমি তো কম, মানে কম্পে এক্সপার্ট বা মাস্টার কেউ না, আপনার ধারে কাছেও নাই। কিন্তু আমি যে সেক্টরটা বেছে নিয়েছি সেটা হচ্ছে প্রেপ ডিপার্টমেন্ট। আমার এক্সপিরিয়েন্স বা যতদিন যাবত কাজ করি ততদিনে আমার হয়তো মানে ওই একজন সিনিয়র কম্পোজিটর হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি এক্স্যাক্টলি আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমার বেসিক নলেজটা নিয়ে নিছি, যে কম্পের যে বেসিক নলেজ ওইটা আছে। এরপরে আমি আমার প্রেপ ডিপার্টমেন্ট মানে গুছাইতেছি আর কি। তো দেখা যায় যে একজন কম্পোজিটরের কি দরকার সেটা আমি জানি। আচ্ছা মানে এজ এ রোটোস্কোপিং আর্টিস্ট আমি যখন একটা আউটপুট দিব, ওই কম্পোজিটর ফেরত দিতে পারবে না আমাকে এই জিনিসটা, যে এই এক্স্যাক্টলি কারেকশন করে দাও বা এখানে কারেকশন লাগবে। ইভেন যেহেতু আমি মানে ফাইবারেও কাজ করি, তো অনেক সময় হয় এরকম যে মানে সে কম্পোজিটর সে কম্পোজিটিং করতে পারে, কিন্তু সে এজটা কিভাবে মানে ম্যানেজ করা লাগে সে জানে না। সে আইসা বলে এই আমি হ্যাঁ তো এজ এমন এজ দিছে কেন হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে ইনফরমেশন আছে বর্ডার আসে কেন, এরকম আসে কেন, তখন তো ওই বিপদে পড়া লাগে। নিউ আর্টিস্টরা এটাতে মানে ঝামেলা করে না, কারণ একজন নিউ কম্পোজিটর জানে কিভাবে এজ ফিক্স করা লাগে। ব্যাপারটা হয় আফটার ইফেক্টস এর যারা আসে। এক্স্যাক্টলি ইভেন আমার আমার কি ছিল জানেন, আমার একটা ক্লায়েন্ট ছিল আফটার ইফেক্ট ক্লায়েন্ট, আমি জানি যে সে আফটার ইফেক্টে কাজ করবো, আমার হচ্ছে মানে ওই মানে ফুল কম্প করার পরে আলফাটা চাচ্ছিল। তো আমি হচ্ছে মানে ইমুভিতে হচ্ছে আলাদা আলফা চ্যানেলে ওদের শুধু ক্যারেক্টার আলফাগুলো দিয়ে দিছি। তো এখন আফটার ইফেক্ট বা প্রিমিয়ার পর একটা প্রবলেম আছে, প্রবলেম বলবো না, ফিচার হ্যাঁ, ওরা যেটা করে ওরা হচ্ছে প্রি মাল্টিপ্লাই করে দেয়। যদি কোনো ফুটেজে আলফা থাকে সে আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রো করে কি অটো প্রি মাল্টিপ্লাই করে দেয়। এখন ক্লায়েন্ট আমাকে আবার ব্যাক দিছে, দিয়ে বলতেছে তোমার কাজের ফাইলে সমস্যা আছে, এদিকে আমি শ্বশুর বাড়ি চলে গেছি। আচ্ছা আমাদের বলছে, এখন মনে করেন পরে কি ক্লায়েন্টকে বোঝাইলাম, পরে আমি ইউটিউব দেখলাম, বুঝতে পারলাম যে না প্রিমিয়ার বা আফটার ইফেক্টে যে সমস্যাটা, ওরা কোনো আলফা থাকলে সেটা অটো প্রিমাল্ট করে দেয়, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয়। পরে ওটা বললাম যে এটা করে মনে হয় যে মডিফাই বা কোনো একটা অপশন আছে ওখানে যায় ইগনোর আলফা করে দিলে পরে ঠিক হয় আর কি। এনিওয়েজ আমি একটু ভাইয়া কয়েকটা কমেন্ট পড়ে নেই। কমেন্ট পড়ার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের অ্যানিমেশন ভিএফএক্স রিলেটেড যে কোনো পেইন্ট প্রেপ রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্টে কোশ্চেন করতে পারেন। আমরা হচ্ছে লাস্ট 10 to 15 মিনিটস আমরা হচ্ছে কোশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। এর সাথে আমি হচ্ছে কমেন্টগুলো পড়ে নেই। যেমন বেল্লাল হোসেন ভাই বলতেছেন, বেল্লাল ভাই আমার ভিএফএক্সের প্রথম হাতে খড়ি হয় ফোরকান মুমিন ভাইয়ের মাধ্যমে, ছিল আকাশ ভাই। আমি ফোরকান মুমিন ভাইয়ের সুস্বাস্থ্য সফলতা সহযোগিতা কামনা করছি। এটা ব্যাপারটা হচ্ছে বিলাল ভাইয়ের প্রথম ক্লাস আমি দিছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণে বলতে বেলাল ভাইয়ের কথা তো আমি প্রত্যেকবারই বলি। বেলাল ভাই আমার কাছে কম শিখতেছে এখন। উনি ওয়ান অফ দ্য মোস্ট ডেডিকেটেড মানে স্টুডেন্ট আমার এই ব্যাচের আর কি, অনেক ভালো কাজ করে। আমি আপনার জন্য দোয়া করি বেলাল ভাই, আপনি অনেক ভালো একজন কম্পোজিটর অ্যান্ড ভিএফএক্স আর্টিস্ট হন। সিএম ভাই, এমডি সিএম বলছে ভাই থ্যাংক ইউ। সিফাত ভাই বলতেছে হচ্ছে ময়মনসিংহ গেলে দেখা হবে ফোরকান ভাইয়ের সাথে ইনশাল্লাহ। সিফাত ভাই কিন্তু আমার স্টুডেন্ট, উনি হচ্ছে এখন একটা গেম স্টুডিওতে আছে, উনি হচ্ছে সিজি আর্টিস্ট, খুবই ভালো একটা মনে হয় উত্তরের একটা ভালো গেম স্টুডিওতে আছে এখন। মোস্ট প্রবাবলি উনি মনে হয় ময়মনসিংহ আছে। হ্যাঁ হ্যাঁ আপনার এলাকার মনে হয় আর কি। এমডি ইয়াসিন ভাই বলতেছে শুভকামনা রইল আপনাদের জন্য, থ্যাংক ইউ ইয়াসিন ভাই। আর বিলাল ভাই একটা কোশ্চেন করছে, এটা আমরা শেষে কোশ্চেনগুলোর অ্যান্সার শেষে করার চেষ্টা করব। এরপরে হচ্ছে সরোয়ার আলম ভাই বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সরোয়ার ভাই একটা কোশ্চেন আছে, ওকে 3D রিলেটেড, আপনার কোশ্চেনে অ্যান্সার করবো ভাই, একটু কষ্ট করে আমাদের লাইভটা দেখেন, আমরা লাস্ট 10 to 15 মিনিটসে আপনার কোশ্চেনে অ্যান্সার করবো আর কি। মাহিয়াল রশিদ ভাই বলতেছে আমার তো অনেক কোশ্চেন, কোনটা রেখে কোনটা বলবো। করতে থাকেন মাহি ভাই, কোনো সমস্যা নাই, লাইভেও করতে পারেন অফলাইনেও করতে পারেন। মাহি ভাই আমাদের লাস্ট গেস্ট ছিল আর কি, উনি সিনিয়র মোশনগ্রাফার। আমি দেখতে পারিনি আর কি, ব্যস্ত ছিলাম। মাই ভাই আমার দেখা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মোশনগ্রাফার।
যে যে টেমপ্লেট ইউজ করে না, টেমপ্লেট তৈরি করে করে সেল করে, প্রায় 1600+ টেমপ্লেট উনি সেল করছে ইনভার্টোতে আর কি। আলহামদুলিল্লাহ। মোশন গ্রাফিক্সে আমার মানে প্রথম দিকে খুব মানে আগ্রহ ছিল, কিন্তু মানে পরে আর শেষ ফুলফিল করতে পারি নাই। ওই সময় আমার ওই মেশিনটা তো শক্ত ছিল না আর কি। আচ্ছা আচ্ছা, পিসির মেশিন জন্য আর বলতে কি। হচ্ছে পিসির কথা বলছে আর কি। না, অনেকে আবার অন্য কিছু ভাবতে পারে, এই যে বললাম। আহ, তো ফুরকান ভাই, আমার কাছে আপনার কাছে আমার হচ্ছে নেক্সট কোশ্চেনটা, সেটা হচ্ছে যে আপনি তো মানে প্রাতিষ্ঠানিক একটা ভালো কোর্স পাইছিলেন, সেটা করছেন। তো আপনি যখন শেখা শুরু করেন সেই সময় কি আপনি মানে অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন হিসাবে মানে ফিল করছেন কোনো প্রতিকূলতা যখন আপনি অ্যানিমেশন ভিএফএক্স শেখা শুরু করেন ক্যারিয়ারের শুরুর দিকে? প্রথম যেটা ফিল করি সেটা হচ্ছে মানে বাংলা ভাষার কোনো কন্টেন্ট নেই। মানে প্রথম কথা হচ্ছে আমি যখন মানে রোটোস্কোপিং নিয়ে পেইন্ট নিয়ে যখন সার্চ দিছি আর কি, স্টিল নাও এখন পর্যন্ত বাংলা ভাষার কোনো ওইরকম কোনো মানে কেউ নাই, নো ওয়ান। আমি অনেকবার চিন্তা করছি একটা যে কিছু আচ্ছা ভিডিও ছাড়ি, কিন্তু পরবর্তীতে যে অডিয়েন্স পাবো কিনা, পাশাপাশি আসলে কোনো কাজে আসবে কিনা, কারণ সফটওয়্যার তো রেগুলার আপডেট হয়। আচ্ছা দেখা গেল আচ্ছা। আপলোড দিলাম পুরো কোর্স করে, কিন্তু দেখলো মাত্র 15 জন বা 20 জন। 3 বছর পরে এটা ব্যাকডেটেড হয়ে গেল আবার নতুন কিছু। তো মানে কথা অবশ্যই ভাই। কথা খারাপ বলেননি, যেমন ধরেন আমি আমি হচ্ছে যে প্রো ভিএফএক্স চালু করছি, আমি কিছু কম্পের বাংলা কন্টেন্ট, এখানে ধরেন আমার ইউটিউব চ্যানেলে আমার মনে হয় 400 সাবস্ক্রাইবার 3-4 বছরে, বুঝছেন? আহ, কিন্তু আপনি মানে একটা ওই খোলেন যে এডিটিং করে লাখ লাখ টাকা কামাবেন, এই ধরনের একটা স্বপ্ন দেখে একটা চ্যানেল খুলেন, কিছু বুকিশ মুকিশ মারবেন, দেখবেন যে আপনার মানে ওই 100K বা 300K সাবস্ক্রাইবার হতে বেশি দিন লাগবে না। মানে এরকম বলতে হবে যে শুরুতেই বলতে হবে সবাইকে স্বাগত জানাচ্ছি, এর আগের মাসেই আমি হচ্ছে $5,000 ইনকাম করলাম। আপনারা ভাববেন কিভাবে, তো কিভাবে করলাম এটা জানতে গেলে আমাদের কোর্সে এভাবে জয়েন এভাবে করেন। দেখাবেন, এই যে এভাবে ওয়াইজ হ্যাঁ দেখাবেন, হ্যাঁ। ওয়াইজ দেখাবেন। হ্যাঁ, না আসলে এরকম হয় না, মানে আমরা যদি কোনো ভবিষ্যতে কোনো দিন যদি আমাদেরকে প্রফেশনাল লেভেলে আপনারা যদি ফিল করেন যে আমরা মানে হয়তো বা কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারবো, কোনো দিন যদি তৈরি করিও, কোনো দিন আমাদের মুখে এইটা শুনবেন না, কাউকে আমরা এইভাবে আশা দেখাবো না যে আপনি এত টাকা ইনকাম, আমরা এই এতটুকু ইনশিওর করতে পারবো যে এই কোর্স যদি দেখেন, প্রপার প্র্যাকটিস করেন, এই জিনিসগুলো শিখতে পারবেন। ভাই বাংলাদেশে এরকম একটা প্ল্যাটফর্ম প্রয়োজন যেখান থেকে মানে মানুষ স্কিল নিতে পারবে, স্কিল খুঁজে পারবে। তার দরকার হচ্ছে এক্স্যাক্টলি, শিখাটা। ওইখানে টাকা ইনকাম করার জন্য এরকম না, আগে তার দরকার হচ্ছে শিখাটা। রাইট। আহ, ইভেন ইভেন আমাদের দেশে আসলে যেটা মানে প্রবলেম যেটা হয়েছে কি, যে সবাই শর্ট টার্ম আর্নিংয়ের চিন্তা করে, তো এই কারণে লং রানে যায় হচ্ছে তারা মোটিভেশনও হারায়, প্লাস তাদের ক্যারিয়ারটা ধরেন যে সাস্টেনেবল হয় না, কারণ বেসটা স্ট্রং থাকে না। এটাও একটা রিজন আর কি। আজকের লাইফটা হচ্ছে অনেকটা মানে মানে ফোরকান ভাই খুব কাছের মানুষ, তো বন্ধু বান্ধব মানুষের মতো, এই কারণে অনেকটা ক্যাজুয়াল হয়ে যাচ্ছে আর কি। ক্যাজুয়াল মানে কেউ তো ওইরকম প্রশ্ন করতেছে না, যে কারণে হ্যাঁ আমরা গল্প করতেছি আর হ্যাঁ, কি। সেটাই, সমস্যা নাই। আমাদেরটা পিওর পডকাস্ট, এইখানে আপনি যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন। এক্স্যাক্টলি, এখানে আপনাকে যে কোনো স্বপ্ন দেখানো হবে না, সেটাই, শেখানো হবে। এক্স্যাক্টলি। তারপরে ভাই আপনার কাছে আমার আরেকটা ফাইবারের কোশ্চেনে আসবো, কারণ আপনি ফাইবারের টপ রেটেড সেলার। আপনাদেরকে আবার বলতেছি, লাইভ যারা দেখতেছেন, ফুরকান ভাই ফাইবারের টপ রেটেড সেলার। আপনি মনে হয় 400+ রিভিউ আছে, রাইট? 500 বা 500+, 550 মতো। তার 550+ রিভিউ আছে, তার মানে কতগুলো জব করছে সেটা তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো ফাইবার নিয়ে আপনার কাছে কোশ্চেন করব, তার আগে আমার একটা কোশ্চেন যে ভিএফএক্সে হচ্ছে মানে লোকালি আর হচ্ছে গ্লোবালি ইন্ডাস্ট্রিটা আপনি কেমন দেখতেছেন এই রিসেন্ট 2024-এ? লোকাল ইন্ডাস্ট্রির মানে বুস্ট আপ হচ্ছে, এটা মানে অস্বীকার করা যাবে না। মানে আজকে আর মানে এখন যাই দেখেন, আগের মতন আর নাগনাগিনীর ডান্স দিয়া সিনেমা চলবে না। এটা ওই ডিরেক্টররাও বুঝতেছে, প্রডিউসাররাও বুঝতেছে। তো তারা চেষ্টা করতেছে যে ওই যাই হোক, বাজে হোক, ভালো হোক, মন্দ হোক, টুকটাক বিএফএক্স ইনপুট করার জন্য।
এটা একটা ভালো জিনিস। ইভেন মানে ওই টিভিসি গুলাতেও এখন বিএফএক্স এর মোটামুটি ভালো কাজ থাকে। তো লোকাল মার্কেট আস্তে আস্তে বাড়বে, সেটাই সেটাই স্বাভাবিক। আর গ্লোবাল মার্কেট সম্পর্কে যদি বলি, তাহলে মানে এটার পরিধি কি পরিমাণ, সেটা যে এই ইন্ডাস্ট্রিতে নাই সে সে বুঝবে না। ট্রু। ইভেন মানে সব ইন্ডাস্ট্রি যদি দখল করেও ফেলে, কিন্তু ওই অ্যাস্থেটিক্স লুকস পাশাপাশি ওই মানুষের চাহিদা পূরণ করতে পারে, সেটা মানে হিউম্যান বিএফএক্সই। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও এটা কোনোদিন ধ্বংস করতে পারবে না। তো ধরে নিতে পারেন যে এখন বিএফএক্স যা আছে, সামনে কমপ্লিটলি বিএফএক্স হবে। মানে এখন যা আছে, মানে এখন যে এখন তো লাইভ অ্যাকশন হচ্ছে, তাই না? মানে লাইভ অ্যাকশন হচ্ছে, এরপরে পুরো ফুল অ্যাকশন হয়ে যাবে। হ্যাঁ, মানে এখন যা আছে, এখন যা তাও টুকটাক ওই পাহাড় টাহাড় বা রাস্তাঘাট দেখতে পারেন যেগুলা শুট করে, পরবর্তীতে ভাই এগুলাও আর মানে থাকবে না, আগে পরে সেটা কিছু নেই। তো বিএফএক্স ইন্ডাস্ট্রির কথা যদি চিন্তা করি মানে গ্লোবালি, তাহলে হিউজ। বাংলাদেশের ব্যাপারে আমি ওইরকম মানে প্রপার ধারণা দিতে পারবো না, কিন্তু মানে গ্লোবালি হিউজ। মানে আমি কি মনে করেন যে আমি যদি আরো 1000 ফুট কানো তৈরি করি, তবু আমার মানে আমি যে পরিমাণ মানে কাজ করতাম প্রেপে, সেই পরিমাণই কাজ করব, আরো বেশি করতে পারি। ইভেন ওই 1000 ফুট কানো এই পরিমাণেই কাজ করবে। মানে এটা আমার লোডের উপর নির্ভর করে, আমি কতটুকু লোড নিতে পারি আর কি। রাইট। আর লোকাল ইন্ডাস্ট্রির কথা, আমি রিসেন্ট টাইমে কিছু লোকাল ফিল্ম ডিরেক্ট আমার সাথে হচ্ছে কানেক্ট হয়েছে, যারা হচ্ছে মানে ভিএফএক্স নিয়ে এখন তারা, আমি এটা ফিল করতে বলছি তারা ভিএফএক্স নিয়ে চিন্তা করা শুরু করছে। এটা ছাড়া উপায় নাই। মানে এখন যে জেনারেশন, মানে জেনজি জেনারেশন ওইগুলার মানে জিনিসগুলো নিবে না। রাইট, ওইটাই আর কি যেটা বলছিলাম, যে মানে কয়েকটা ডিরেক্টরের সাথে আমার কথা হয়েছে, হয়তোবা ফিউচারে কাজ করার সুযোগ হলে হয়তোবা করবো, বাট ডিরেক্টরদের আমার ধরেন একটা কথাই বলতে হয় যে একটা ফিল্ম করার মতো ক্যাপেবল আর্টিস্ট বাংলাদেশের নাই। তাদেরকে এটাই সত্যটা বলি যে পুরো একটা ফিল্মের জন্য যে পরিমাণ ভিএফএক্স আর্টিস্ট লাগবে সেটা নাই। ধরেন ফুরকান ভাইয়ের টিম, আমার টিম, বা ধরেন আরও যাদের টিম আছে, সব টিম যদি একও করি, তাও একটা ফিল্ম করার মতো ক্যাপেবল টিম আমাদের নাই, আর্টিস্টও নাই, টিমও নাই। নর্মাল ফিল্ম তুলতে পারবে যেখানে হয়তো মানে 40-50 বা 100টা মানে হাইয়েস্ট 100টা শট, কিন্তু ওই পরিমাণ মানে আর্টিস্ট নাই। 300, 400, 500 একটা মার্ভেল সিনেমায় 600 শট থাকতে পারে, ইভেন 2000 প্লাসও থাকতে পারে, এরকম শট পারে। হ্যাঁ, কমপ্লিট ভিএফএক্স হলে এটা একটা সমস্যা। সো এই কারণেই আমি আপনাদেরকে বলি যে মানে অ্যানিমেশন ভিএফএক্স এই সেক্টরটা খুবই সম্ভাবনাময় সেক্টর। আর এই সেক্টরটা আমার বিশ্বাস সারা জীবন থাকবে, কারণ হচ্ছে মানুষের যখন মৌলিক চাহিদা পূরণ হবে, তারপরেই মানুষ হচ্ছে যে জিনিসটা খুঁজে সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট। সো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটা সারা জীবন থাকবে। হয়তো বা এর গতি প্রকৃতি চেঞ্জ হবে, যেমন একটা নদী যখন চলে, নদী কিন্তু যখন বহমান থাকে তখন কিন্তু তার গতি প্রকৃতি চেঞ্জ হয়, তাই না? এরকম আমাদের ভিএফএক্স সেক্টরও গতি প্রকৃতি চেঞ্জ হবে, হয়তো বা এআই আসবে, এই সেই এটা কিছু হতে পারে। এআই জাস্ট একটা টুলস, ওইটা দিয়ে আমরা কাজ করব। এক্স্যাক্টলি। সো যেটাই হোক আর কি, আমাদের এই সেক্টরটা থাকবে। তো এই কারণে আমি আপনাদের এনকারেজ করি, যারা অ্যানিমেশন ভিএফএক্সে ক্যারিয়ার করতে চান, আপনারা মানে কোনো রাগঢাক চিন্তাভাবনা বাদেই আপনি শেখা শুরু করেন, দেখবেন ইনশাল্লাহ একদিন সাকসেসফুল হবেন। ফুরকান ভাই একটা কমেন্ট পড়ে নেই, আবার বলছে আপনাদের ভিএফএক্স রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে আমরা সেই কোশ্চেনের অ্যান্সার হয়তো বা আর 10 মিনিটস পরে সেই কোশ্চেন কিউএনএ সেশনে চলে যাব। এখানে আমি একটা বলবো, বাদন সরকার ভাইয়া লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। ঋষিকেশ রয় কোশ্চেন করছে, শিক্ষার জন্য একদম শুরুটা কি ইউটিউব থেকে করলে ভালো, অথবা কোথা থেকে বেসিকটা ভালো? আচ্ছা, এটার অ্যান্সার আমরা পরে দিই ফুরকান ভাই, নাকি? মাহি ভাই বলছে, আমাদের দেশের 90% মানুষই আফটার ইফেক্ট নিয়ে কাজ করে, ভিএফএক্স করতে গেলেও আফটার ইফেক্টস ইউজ করে। এই যে এত বড় বড় আফটার ইফেক্টসের অডিয়েন্স আছে, তাদের জন্য বাইরের কাজের সুযোগ কেমন? দুইজনের কাছে প্রশ্ন। আচ্ছা, এটা নিয়ে অ্যান্সার করবো নি, সমস্যা নেই। তার আগে হচ্ছে আপনার কাছে আমার একটা কোশ্চেন, যে বাংলাদেশে অনেক আর্টিস্ট, বাট স্কিলফুল আর্টিস্ট কম কেন? আমরা যখন একটা কাজ করতে যাই তখন আর্টিস্ট পাই না, বাট
ফেসবুকে দেখি বা ফাইবারও যায় দেখি প্রায় 1-1,500 প্রায় মিনিমাম 100+ হচ্ছে বাংলাদেশি আর্টিস্ট ধরেন। বাট আপনি যখন একটা কাজ করতে যান স্ট্যান্ডার্ড মেনটেন করে, তখন কেন আপনি আর্টিস্ট খুঁজে পান না, বা আমরা কেন পাই না? মানে ব্যাপার যেটা আমিও এটা নিয়ে খুবই চিন্তা করে দেখছি, কারণ ফাইবারে যখন আমি প্রথম দিকে ঢুকি তখন মনে হয় 30টা না 35টার মতন গিগ ছিল আর কি। তার মানে ধরে নিতে পারেন যে 30 জন বা 35 জন কাজ করে, সব মিলে আর কি। তো এখন কত জানি না, 600-700 হইতে পারে। তো আর্টিস্টের লেভেল 3টা, একটা হচ্ছে আরেকজন আর্টিস্ট, আরেকটা হচ্ছে আমি আর্টিস্ট বেসিক, আরেকজন হচ্ছে অ্যাডভান্স আর্টিস্ট। আপনি আরেকজন আর্টিস্ট পাবেন প্রচুর, মানে আমি কাজটা পারি না, তুমি করবা, মাঝখানে দুজনে কাটছাট করবো। আচ্ছা, আর হচ্ছে আরেকজন হচ্ছে আর্টিস্ট, মানে সে কাজ পারে কিন্তু তার লেভেলটা বেসিকেরও দরকার আছে প্রচুর পরিমাণে, কারণ প্রত্যেকেই ওই হাই কোয়ালিটি কন্টেন্ট বা যে পরিমাণ ওই আউটপুটের যে ভ্যালু বা যে দাম ওটা এফোর্ড করতে পারে না। আচ্ছা। তো বেসিক আর্টিস্টও আছে প্রচুর, আর একটা হচ্ছে স্কিলড আর্টিস্ট। তো আপনি ওই স্কিলড আর্টিস্টটাই কম পাবেন, বেসিক আর্টিস্ট আর আরেকজন আর্টিস্ট খুব বেশি পাবেন। আমার এটার রিজনটা কি আসলে, এটা কেন হচ্ছে আমার প্রশ্ন? স্কিলড আর্টিস্ট, হ্যাঁ, কেন আমরা স্কিলড আর্টিস্ট ধরেন আমরা বাংলাদেশ থেকে ডেলিভার করতে পারতেছি না? কারণ বাংলাদেশের আমাদের একটা জিনিস চিন্তা করে দেখবেন, প্রায় ম্যাক্সিমাম ভার্সিটিতেই মাল্টিমিডিয়া ডিপার্টমেন্ট আছে। তো মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টে কি শেখায়? এখানে এটা একটা আপনার কাছে প্রশ্ন, মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টে কি শেখায়? ইভেন ওদের কোর্স ফুল যে বিএসসিটা কমপ্লিট করা হয়, ওদের কারিকুলাম কি? ইভেন যে যারা টিচার আছে তারা কি ওই ইন্ডাস্ট্রির সাথে সামঞ্জস্য রেখে কোর্স করায় কিনা? বা যদি গ্লোবাল ইন্ডাস্ট্রি হিসাব করেন, যেটাকে স্ট্যান্ডার্ড ধরি আমরা হলিউড হিসাবে, হলিউডের বাইরেও কিন্তু অনেক ইন্ডাস্ট্রি আছে। হলিউড হচ্ছে মনে করেন আমেরিকান ইন্ডাস্ট্রি, ইউরোপীয় ইন্ডাস্ট্রি, যদি ওই আলাদাভাবে মার্কিং করে না। ইউরোপে আছে, ফ্রান্স, তারপর চীনে আছে, চীনের ইন্ডাস্ট্রি পশ্চিমা ইন্ডাস্ট্রি আর কি, স্ট্যান্ডার্ড ধরি। হ্যাঁ, তো হলিউডকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, ওইখানে ওরা যে ধরনের কাজ অ্যাকসেপ্ট করে, তো আমাদের যে মাল্টিমিডিয়া যারা কোর্স করায় তারা কি সেটা জানে কিনা? আমার কি ওইটাও পাবেন না। মাই ভাই বলতেছে পেমেন্ট ঠিক মতো দেয় না, এটাই উত্তর। তো এন্ড অফ দ্য ডে আপনি ওই আর্টিস্ট তৈরি করতে পারতেছেন না। আমি তাহলে একটা বেসিক কোশ্চেন আসতে পারে যে ভাই আপনি হলিউডে কাজ করেন, চাপা মারতেছেন যে বাংলাদেশে নাই কোথাও, তা আপনি কোথেকে শিখছেন? আসমান থেকে শিখছেন নাকি? ভাই আমরা আসমান থেকে শিখি নাই, ঠিক আছে, কিন্তু আমাদের কোর্সটা ওয়ান কাইন্ড অফ ওই লেভেলে ছিল, অলৌকিক ভাবে ওইভাবে আসছে। মেইন ব্যাপারটা, আমি যদি আমার জার্নিটা শুরু করি, তো ওয়াহিদ ভাইয়ের যে মোটিভেশনের পরে আমরা কোর্স করি। তো ফরহাদ ভাই আমাদের কোর্স করে, উনি এখন হলিউডে কাজ করতেছে। হ্যাঁ, ফরহাদ ভাইয়ের সাথে আমি ফরহাদ ভাইয়ের প্রতি আমিও কৃতজ্ঞ থাকবো। ওনার সাথে আমার রিসেন্ট কিছু কাজ করার সুযোগ হয়েছে, ভাই আমাকে রেফার করেছিল। উনি হচ্ছে আমাদের টিচার আর কি। তো উনি আমাদের বেসটা ধরায় দেয়, বেসিকটা। তো আমাদের পিছনের মোটিভেশন ছিল বাপ্পি ভাই। তো বাপ্পি ভাই আর ওয়াহিদ ভাই কিন্তু একই মানুষ। বাপ্পি ভাই কাজ করে হলিউডে, উনি আমাদের কাজের রিভিউ গুলা করাইছে হচ্ছে হলিউড আর্টিস্ট দিয়া, হলিউডের সুপারভাইজার দিয়া কিউসি করাইছে। হ্যাঁ, ইভেন আমরা বলি যে কিকব্যাক হচ্ছে আপনার কাজটা নেয় নাই ভাই, ফেরত আসছে, কি করছো সুপারে তোরটা নিলাম না, ছুড়ে দিলাম। তো আমাদের কিকব্যাক ফিডব্যাক না, কিকব্যাক আসছে প্রচুর। আমরা 6 মাস শুধুমাত্র প্রজেক্টে অ্যাপ্রুভ করাইতে পারছি না, এরকম অবস্থা। যে কাজ করে দেই, এটা কিকব্যাক আসে যে এইটা হয় না, এটা করার জন্য কি করা প্রয়োজন। তো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি, ইউটিউব করছি, ইউটিউব না পায় এফএক্স পিএইচডি। যদিও এফএক্স পিএইচডি সিজিপিআর ফুল বলবো না, যাদের সিজিপিআর আছে তারা জানেন, বলেন না থাক, সিজিপিএস বলার দরকার নেই, এফএক্স পিএইচডি বলেন, সমস্যা নাই। আচ্ছা, এফএক্স পিএইচডি ছিল। তো এফএক্স পিএইচডি কোর্সগুলো হেভি হেল্প করছে, তো এখান থেকে শেখার চেষ্টা করছি। তারপরে আবার কাজগুলো আমরা আবার রিভিউ করাইছি হলিউড আর্টিস্ট দিয়া, বা হলিউডের যে সুপারভাইজার ছিল তাদেরকে দিয়া। তো একটা সময় যায় যখন তারা কাজগুলো অ্যাকসেপ্ট করা শুরু করছে, তখন আমরা বুঝতে পারছি যে নাও উই আর
অন দ্য সেম। এক্স্যাক্টলি। মেইন তো বিষয়টা আসলে ওই আপনি যেটা বললেন না, আপনার ওই আমি তো জানি ম্যাভরিক সম্পর্কে, আমি জানি, কারণ ওই সময় আমারও প্ল্যান ছিল হয় আমি ম্যাভরিকে কোর্স করব, না হইলে আর কি সাই সাই করে, করে ঠিক হ্যাঁ আছে। বাট আমি সাই করে কোর্সটা করি, রিজন হচ্ছে আমার মানে কেন জানি হচ্ছে সাইকোরের প্রতি একটা ভালো লাগা ছিল। কেন, ওরা একটা হচ্ছে ওই যে ন্যানোবোট নামের একটা প্রজেক্ট করছিল অনেক আগে, হ্যাঁ হ্যাঁ টেবিলের উপর থেকে টেবিলের লাভ উপর দেয়। থেকে লাভ ভাই দেয়। আমি সো বলি আপনাকে, সাইকোর যখন কোর্সটা ছাড়ছে হ্যাঁ, তখন আমার প্ল্যান ছিল সাইকোরের কোর্সটা করা। আচ্ছা মানে আচ্ছা। আমি প্ল্যান করে নিয়েছি, কিন্তু আমি থাকি হচ্ছে আমার ভার্সিটি হচ্ছে মানে মোহাম্মদপুর, কিন্তু কোর্স করতে হবে যায় উত্তরা। তো এত লম্বা দূরত্ব হুম। যায় কোর্স করা খুব কষ্টকর হয়ে যাবে, এই কারণে আমার নয়তো হয়তো আপনার সাথে বেচমেট থাকতাম। রাইট। আচ্ছা, শিহাব ভাই আপনার কোশ্চেনের অ্যান্সার আমরা দিব একটু, আমি জাস্ট এই টপিকটা একটু শেষ করে নেই। আর আমার স্টোরিটা যদি বলি, অনেকের হয়তো বা কিউরিয়াসিটি আছে। একজন কোশ্চেন করছেন যে ভাই আপনি কতদিন যাবত ভিএফএক্সে আছেন ভাই, এটা কারে বলছে জানি না। ফুরকান ভাই আর আমিও মোটামুটি দুজন সেম, আমাদের একই সময়ে আমাদের ক্যারিয়ার শুরু, 2017 থেকে আর কি 17 থেকে আর VFX এ। কি। কিন্তু মাল্টিমিডিয়ার কথা হিসাব করলে কিন্তু আরো আগে, আরও শুভ ভাই আগে, মনে হয় টিকটকে 13-তে। ছিলেন, স্টুডিও হ্যাঁ টিকটক। হ্যাঁ, টিকটকে আমি কিছুদিন জব করছিলাম, হ্যাঁ। বাট ভিএফএক্সের শুরু হচ্ছে আমাদের একসাথেই 2017-তে আর কি। ইভেন মানে আমি, ফুরকান ভাই, আকাশ ভাই, তারপরে হচ্ছে মানে সাব্বির আমাদের ভাই ব্যাচটা হ্যাঁ সাব্বির ভাই, তারপরে ইস্তেক ভাই, আমরা একসাথে গেছিলাম, তাই না হ্যাঁ ওই সময়। তো সেম বেচ। আমার যেটা হয়, সাইকোরের মুরাদ ভাই, সাইকোরের স্টুডিও ওনার যিনি, মুরাদ ভাই কিন্তু হচ্ছে ফ্লোরিডা ইউনিভার্সিটি থেকে হচ্ছে ভিএফএক্সের উপর গ্র্যাজুয়েশন করে আসা মানুষ। ইভেন তার ওই সময় হচ্ছে ধরেন আমেরিকান স্টুডিওতে জব করার এক্সপিরিয়েন্সও ছিল। সো আমার ব্লেসিং যেটা, সেটা হচ্ছে যে আমি তার কাছে কোর্সটা করার পর, কোর্স যখন করছি তখন তো একটা বেসিক ছিল, তার আগে থেকেই আমি নিউক টুকটাক পারতাম। বাট যখন আমি সাইকোরে জব শুরু করি, দুইটা মানুষের নাম বলবো। একজন হচ্ছে টুমোরো ডিরেক্টর মোহাম্মদ শিহাব ভাইয়া, আমাদেরকে আরিফ ভাইয়া বলি, আর হচ্ছে মুরাদ ভাই। এই দুইজন মানুষের কাছে মানে আমি পাশাপাশি বসে তাদের থেকে কাজ শেখার সুযোগ পাওয়ার কারণেই হয়তো বা আমার টাচ আপটা ওই লেভেলে গেছে। কারণ মুরাদ ভাই হচ্ছে ফ্লোরিডা ইউনিভার্সিটি থেকে ভিএফএক্সের উপর গ্র্যাজুয়েশন করে আসা মানুষ ছিল। সো ওনার সাথে ওনার আর্ট সেন্স ছিল অন্য লেভেলের। ইভেন আপনারা সাইকোরের কাজে এখনও যারা দেখেন তারা জানেন। তো ওনার সাথে কাজ করার ফলে আমার টাচ আপটা ওইটা হয় আর কি, মোটামুটি হয় আর কি। দেন বাকিটা আসলে ইচ্ছা। আপনি যদি সত্য কথা ইচ্ছা করেন যে আপনি শিখবেন আজকে, যদি ইচ্ছা করেন, বাকিটা হয়তো বা সেটা ম্যানেজ হয়ে যাবে। মেইন ব্যাপার হচ্ছে ভাই আপনি যার কাছ থেকে শিখবেন সে কোন লেভেলের কাজ করে, সেটার উপর নির্ভর করবে যে আপনি কে কিরকম আর্টিস্ট হবেন। সহজ আলাপ। এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি। এখন আপনি যদি শিখেন হচ্ছে ওই মগবাজার, তাহলে আপনার কোয়ালিটি ওই পর্যন্ত যাবে। আর যদি রাইট। ইভেন আপনি যদি সেলফ লার্নিংও করেন, আপনাকে মেন্টর বের করতে হবে। সেটা Actually. খুবই জরুরি। আপনার কাজের যে ভুল ধরবে কেউ একজন থাকা উচিত বা থাকতে হবে আপনার, যে True. আসলে ভুলটা জানে কোথায়। এক্স্যাক্টলি। লাস্ট কোশ্চেন, এরপর আমরা কিউএনএ সেকশনে চলে যাব। অনেকে কয়েকটা কোশ্চেন আছে, সবাই ওয়েট করতেছে। লাস্ট কোশ্চেন হচ্ছে ভাই, আপনি কি ফিল করেন যে বাংলাদেশে একটা ডেডিকেটেড অ্যানিমেশন এবং ভিএফএক্স রিলেটেড ডেডিকেটেড একটা প্ল্যাটফর্ম হোক, যেখানে মানুষ সামথিং লাইক ডোমেস্টিকা অর নোমন ওয়ার্কশপ অর এফএক্স পিএইচডি, আপনি যেটা মেনশন করলেন, এইরকম একটা ডেডিকেটেড ভিএফএক্স ই লার্নিং সেটা প্ল্যাটফর্ম? যদি বাংলাদেশের ইন্ডাস্ট্রি যদি বাংলাদেশের মানুষ দ্বারা ধরতে চায়, বা যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি বাংলাদেশের আর্টিস্টে ডমিনেট করবে, তাহলে অবশ্যই জরুরি আছে। আর নয়তো দেখবেন যে এখন ডিরেক্টররা যেরকম বলে, প্রডিউসাররা বলে যে ইন্ডিয়া থেকে ভিএফএক্স এর কাজ করায় নিয়ে আসছি, ইন্ডিয়া থেকে কালার কারেকশনের কাজ করায় নিয়ে আসছি। এখন মনে হয় না কালার কারেকশন প্লাস এডিটিং এর জন্য কেউ ইন্ডিয়া যায়, কিন্তু ভিএফএক্স এর জন্য ঠিকই যায়। কারণ বাংলাদেশে এরকম মানে কমপ্লিট প্রজেক্ট তোলার মতন কেউ নেই। তারপর আমি বলি, আমার কলকাতায় বেশ কয়েকজন মানে ভিএফএক্স আর্টিস্টের সাথে পরিচিতি আছে, তারা বলে যে ভাই এই তো বাদের বাংলাদেশের কাজ করতেছি, তো এখন কি ব্যাপার, তুমি এসব কাজ নাও না নাকি? আমি বলি তোমাদেরকে টাকা দিয়ে আসবে ঠিকই, আমরা টাকা চাইতে গেলে টাকা দিবে না। একটা মজার কথা বলি, আমার মনে পড়লো, আমি যখন হচ্ছে ইঞ্জিনিয়ারিংতে জব করতাম, ওই স্টুডিওতে একজন হচ্ছে আসামের একজনের সাথে আমার পরিচয় হয়েছে। আমার কলিগ একটা সেম শোতে কাজ করতেছিলাম, বুঝছেন? করতে করতে ও আমার মেসেজ দিছে, ও ইন্ডিয়া থেকে ও রিমোট জব করতেছিল, আমার বলতেছে তুমি বাংলাদেশে? হ্যাঁ। ও বলছে আমি তো বাংলাদেশে একটা মুভিতে কাজ করছি। কি মুভি? ও বলছে বিজলি মুভিতে আমি কাজ করছি তো, ভিএফএক্স। মাহিয়া না, আমি জানি না, বাট নাম শুনছি বিজলি।
তো এরকম আর কি, আমাদের ইন্ডাস্ট্রিটা পুরোটাই ভিএফএক্সটা এখন পুরোটাই ইন্ডিয়া কেন্দ্রিক। ইভেন রিসেন্ট একটা, আমি নাম ডিসক্লোজ করতেছি না, ব্যাপার হচ্ছে কি ইন্ডিয়াতে যায় যে ওরা খুব বড় স্টুডিওতে কাজ করা এরকম না, মানে ইন্ডিয়াতে যায় গলি স্টুডিওতে কাজ করে। শোনো আমি আপনাকে বলি, বাংলাদেশের ম্যাক্সিমাম কাজ ইন্ডিয়ার যে স্টুডিওগুলোতে, কলকাতার যে স্টুডিওগুলোতে করে, আপনি জাস্ট, আমি অহংকারের জন্য বলতেছি না, লাইভে আসি যদিও, আমার লিঙ্কডিনে যাবেন, যে আমার পোস্টগুলোতে দেখবেন যে ওইসব স্টুডিওর ওনারেরা হচ্ছে রেগুলার কমেন্ট করে, ইভেন রেগুলার মেসেজ করে আমাদের কাছ থেকে কাজ শিখতে চায়। বিলিভ করেন না করেন, আপনি দেখেন, ওইখানে যে দেখেন, ইভেন ওরা মেসেজ করলে স্যার বলে মেসেজ করে, আমি জানি না কেন স্যার কয়, হাই ব্রো বললেও খুশি। মানে এগুলা হচ্ছে মানে থাক, মানে সেলফ কথা না বলাই বেটার। এক্স্যাক্টলি, লিঙ্কডইনে বোঝা যায়, আমি জানি না লিঙ্কডইনে বোঝা যায় সেটাই। মানে ইভেন আমি একটা অনেস্টলি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি রিসেন্ট টাইমে লিঙ্কডইনে একজন সিনিয়র কম্পোজিটর কলকাতার, তার একটা পোস্টে আমি কমেন্ট করছিলাম। সে একটা নিউকের নোটগ্রাফ দিছে যেটা খুবই মেসি আর কি। ওরা বলছে যে তোমার নোটগ্রাফটা ক্লিন করো, কারণ আমি শিওর যে 7 দিন পরে ওই নিউজ স্ক্রিপ্ট ওপেন করলে ও নিজে বুঝবে না কী করছে। পরেও আমারে দেখি যে হাহা দিয়ে বললো যে ও বোঝাইলো যে ও সিনিয়র, বাট ও এমনি এটা তাড়াতাড়ি করছে, এটা বুঝাইলো আর কি। পরে যখন আবার দেখলাম যে বাইরের দেশের, আমি বাংলাদেশি তো আমার ওইভাবে দাম দিল না আর কি। পরে দেখি যে আমার কমেন্টটা দেখার পরে আরেকজন রিপ্লাই করছে, যেটা মানে হলিউডের একজন আর্টিস্ট, তখন ওর সাথে পোলাইটলি আচরণ করে ওরে বলে যে ঠিক আছে, ওর ভুল বুঝতে পারলো আর কি। এটা তো আছে, পাশাপাশি মানে বাংলাদেশি দেখা যে দাম দিতে চায় না, এটা অনেক সময় বোঝা যায়, আবার অনেক সময় দাম মানে ভাবে যে আমরা ইন্ডিয়ান। আপনার একটা কমেন্টে ওই দিন দেখতেছিলাম যে আরেকজন আর্টিস্টকে মেনশন করে দিদি বলতেছে, হেই তুমি ওর এটা ফলো করতে পারো, স্ক্রিপ্টটা ফলো করতে পারো। এখানে তারা মনে হয় কোনো একটা সমস্যা ছিল, তো ওইটা ফলো করে প্রাউড ফিল করে যে আপনি মানে নিউ কমিউনিটিতেও ভালো কন্ট্রিবিউশন করতেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ধরেন আমার লিঙ্কডিনের পোস্টগুলো দেখলে, আপনারা যারা লাইভে আছেন আমার লিঙ্কডিন প্রোফাইল দেখলে বুঝবেন, মোটামুটি আমি যে টুলসগুলো ডেভেলপ করছি ইন্ডাস্ট্রিতে, ধরেন যে খুব ব্যবহার স্ট্যান্ডার্ড, ইভেন হচ্ছে 1000+ কম্পোজিটর ব্যবহার করতেছে, ইট মিনস লট। কারণ পুরো ওয়ার্ল্ড মিলে ধরেন 2-3 হাজার কম্পোজিটর হয়তো বা আছে, সেখানে 1000+ ইউজ করতেছে, এটা মানে অনেক আর কি। ঠিক আছে ভাই, আমরা এখন হচ্ছে কোশ্চেনে চলে যাই, কিউএনএ সেশনে চলে যাই। ফার্স্ট কোশ্চেন ছিল হচ্ছে মনে হয় বেলাল ভাইয়ের, যে পেইন্ট অ্যান্ড প্রেপে বিগিনার থেকে স্পেশালিস্ট হওয়ার জন্য কি করা উচিত, পরামর্শ এবং সহযোগিতা কামনা করছি। ভাই বলেন আপনি। পেইন্ট এন্ড প্রেপস থেকে কি কম্পোজিটর হওয়ার জন্য? না না, উনি বেসিক থেকে অ্যাডভান্স, উনি হ্যাঁ বেসিক থেকে অ্যাডভান্স আছে, উনি পেইন্ট অ্যান্ড প্রেপ আর্টিস্ট হবে। যদি পেইন্ট এন্ড প্রেপসে যদি কেউ অ্যাডভান্স হতে চায়, তাহলে প্রথমে তার মানে ওই ট্র্যাকিং সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে, এন্ড দেন 2D কম্পোজিটিং, এই দুইটা জিনিস মানে মাস্ট আগে জানতে হবে। থার্ড তো এটাই বলি যে একজন সিকোয়েন্স পেইন্ট, রাইট? কোনটা সিকোয়েন্স পেইন্টিং? সিকোয়েন্স পেইন্টের জন্য আপনি সরাসরি সিলোট করেন, জাস্ট সিলুয়েটে চলে যান, আর কিছু লাগবে না। নিউকে যদি কেউ সিকোয়েন্স পেইন্ট করে, তার অনেক ধৈর্য। এক্স্যাক্টলি, মানে নিউকে যদি কেউ সিকোয়েন্স পেইন্ট করে, তার অনেক ধৈর্য। ইভেন তার কি কয়, এটা অনেস্টলি মানে আমি হচ্ছে আমার লাস্ট ক্লাসেও এদেরকে বলতেছিলাম, আমার স্টুডেন্টদের বলছিলাম যে মানে নিউক আর সিউটের যে কোনো সফটওয়্যার থেকে নিউকের হচ্ছে পেইন্ট টুলসটা খুবই হচ্ছে মানে চিপ কোয়ালিটির, এখনো খুব বেশি ফিচার নেই নিউকের পেইন্ট টুলসে। আপনার যদি পেইন্ট আর রোটোস্কোপিং এর জন্য যদি কোনো সফটওয়্যার থাকে, সেটা হচ্ছে বেস্ট। এর ধারে কাছে কোনো সফটওয়্যার নাই। ইভেন সিকোয়েন্স পেইন্টের কথা বলেন, মানে অবশ্যই সিলোট। যেমন ধরেন আমি যেটা দেখলাম সিকোয়েন্স পেইন্টে, যেটা দেখতেছিলাম, আমার এক ছোট ভাই আর কি কলকাতার, ও আমার দেখাইতেছিল সিউটের সিকোয়েন্স পেইন্ট। আচ্ছা, সিউটে একটা ডিরেক্ট অপশন দেখলাম, যেটা হচ্ছে আপনার যখন রেফারেন্স ফ্রেম নেবেন না, অন্য একটা ফ্রেম থেকে নিয়ে ক্লোন করবেন, ডিরেক্ট আপনার জাস্ট ফ্রেম নাম্বার দিবেন, টিক দিবেন, হয়ে যাবে। বাট সেম কাজটা নিউকে করার জন্য যেটা করা লাগে, আপনি হচ্ছে দুইটা ফ্রেম হোল দিবেন, দিয়ে ডিফারেন্স করবেন, করে ট্রান্সফর্ম দিয়ে ম্যাচ করবেন, দেন পেইন্ট নোড নিয়ে ক্লোন করতে হবে আর কি, এরকম আর কি।
আচ্ছা, তারপরে বেলাল ভাই বুঝছেন, বেলাল ভাইকে আমি আরেকটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে বিগিনার থেকে স্পেশালিস্ট হওয়ার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়, ভাই তো বলেই দিছে, কম স্কিল তো থাকাই লাগবে। সেকেন্ডলি আপনাকে থিঙ্ক করতে হবে অ্যাজ এ কম্পোজিটর, আপনি পেইন্ট প্রেপ আর্টিস্ট হিসেবে না। আপনি যখন একটা শটে কাজ করবেন, ফাইনালি তো ওই শটে হচ্ছে কম্প হবে, অ্যাজ এ কম্পোজিটর হিসেবে আপনাকে থিঙ্ক করতে হবে। আপনি সিকোয়েন্স পেইন্ট করলে আপনার নিউকে যেতে হবে, আপনার গ্রেইন অ্যাড করার জন্য যেতে হবে, ট্রু, আপনার অনেক সময় কালার কারেকশনের জন্য যেতে হবে, মানে আপনার নিউকে যেতেই হবে। যাইতে হবে। একজন মানে পেইন্ট আর্টিস্ট তার বেসিক 2D কম্পোজিটিং জানতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে সর আলম ভাই বলছে, ভাই একজন 3D ক্যারেক্টার আর্টিস্টের জন্য ভিএফএক্সে কীরকম হেল্পফুল হতে পারে? আচ্ছা, ক্যারেক্টার আর্টিস্টের জন্য, আচ্ছা ভাই আমি হয়তো যদি ভুল করে না থাকি, উনি যেটা বলতেছে উনি মেবি হচ্ছে মানে স্ক্লাপটিং করে, 3D ক্যারেক্টার মডেলিং করে আর কি, জি ব্রাশে বা ব্লেন্ডারে আর কি। সো উনি ভিএফএক্সে ক্যারিয়ার হিসেবে কেমন হবে হেল্পফুল, এটা যদি বলেন আপনি ফুরকান ভাই। মানে একজন 3D আর্টিস্টের, হ্যাঁ, উনি 3D আর্টিস্ট ডিপার্টমেন্টে তো মানে সেপারেট ডিপার্টমেন্ট, ইভেন সেটা বিশাল বড়, মানে টুকটাক বড় না, সেটা বিশাল বড়, পুরো আলাদা একটা জগৎ, আলাদা জগৎ। আমি যেরকম মানে বিএফএক্স এর কম্পোজিটিং যে সেক্টরটা, এই সেক্টরের জাস্ট একটা মানে কি বলে ওই একটা সরায় নিয়ে কাজ করতেছি। তো সেম মানে বিএফএক্স এর আলাদা একটা ডিপার্টমেন্টই হচ্ছে মানে 3D ডিপার্টমেন্ট। ওই 3D ডিপার্টমেন্ট শুভভাইয়ের সাথে লিঙ্ক, তারা ওই শেষ পর্যন্ত কম্পোজিটিং ডিপার্টমেন্টে আসে। তো আপনি যদি শুধুমাত্র ওই এটা শুভভাই বলুক, আপনি বলেন বেটার আপনার ডিপার্টমেন্টের পাশাপাশি। আচ্ছা, এটা হচ্ছে কি মানে ক্যারেক্টার আর্টিস্টের, মানে আপনি যদি ক্যারেক্টার আর্টিস্ট হন, আপনার যেটা করতে হবে যে খুব ভালো অ্যানাটমি জানতে হবে ফার্স্ট অফ অল। অবশ্যই খুব ভালো অ্যানাটমি জানতে হবে, কারণ আপনি যখন স্ক্লাপটিং করবেন তখন আপনার একটা হিউম্যান, বেশিরভাগ তো হিউম্যান আর ক্রিয়েচার করতে হয়, ক্রিয়েচার করেন বা হিউম্যান করেন, আপনার অ্যানাটমিটা ভালো জানতে হবে। সো অ্যানাটমিটা ভালো জানেন, তারপরে নিজের স্কিলটা ডেভেলপ করার পর আর ক্যারিয়ার হিসেবে যদি বলেন, প্রতিটা ভিএফএক্স ফিল্মে ইভেন এপিসোডিকে স্পেশালি ক্রিয়েচার তো লাগেই, আর মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে হচ্ছে হেড, হ্যাঁ উনি তো ক্যারেক্টার করবে, হেড রিপ্লেসমেন্ট শট, প্রচুর ভিএফএক্স মুভিতে প্রচুর হেড রিপ্লেসমেন্ট শট হয়। সো অ্যানিমেশন বাদেও ভিএফএক্সে মানে ক্যারেক্টার 3D ক্যারেক্টার আর্টিস্টের হিউজ ডিমান্ড। বাট একটা জিনিস, আপনাকে ফটো রিয়েল হচ্ছে স্ট্রাকচারিংটা শিখতে হবে। এই কারণে মানে আমি প্রেফার করি যারা ফিল্মে কাজ করবেন অবশ্যই হচ্ছে নট সাবস্টেন্ট পেন্টার, আপনার মারি শিখেন, কারণ মারিটা হচ্ছে মানে ফিল্মের জন্য হচ্ছে প্রিফারেবল একটা সফটওয়্যার স্ট্রাকচারিংয়ের জন্য আর কি। আর জিব্রাশ বা ব্লেন্ডার যেটাতেই করেন, বাট স্ট্রাকচারিংটা আপনি ইয়েতে করবেন আর কি, মারিতে আর কি। মোস্ট প্রবাবলি ওরা নিউকের, হ্যাঁ ফাউন্ডারেরই, বাট মারি হচ্ছে ফিল্মের জন্য বেস্ট, কারণ মারিতে আপনি চ্যানেল বেস হচ্ছে স্ট্রাকচারিং করতে পারবেন। এরপরে হচ্ছে মাহিয়াল রশিদ ভাই বলতেছে আমার অনেক, আচ্ছা এই তো বুঝছিলাম। আচ্ছা, এরপরে একজন বলছে হচ্ছে ঋষিকেশ ভাই হচ্ছে যে শিক্ষার জন্য একদম শুরুটা ইউটিউব থেকে করলে ভালো, অথবা কোথা থেকে বেসিকটা ভালো করা যায়। উনি মানে ভিএফএক্স শেখার জন্য শুরুটা কোথা থেকে করতে যাচ্ছেন আর কি, করলে ভালো হবে সেটা জানতে চাচ্ছেন। সবচেয়ে বেটার হচ্ছে যদি আপনি মানে ইনহিউম্যান শিখেন কারো কাছ থেকে, টিউটোরিয়াল দেখে আপনি মানে সফটওয়্যার সম্পর্কে জানতে পারবেন, কিন্তু আপনার যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে মানে এটার কাজটা কেমনে করে ভাই, মানে আমি কি করতে চাই, আমার কি দরকার, শেষ পর্যন্ত আমার আউটপুটটা কি আসবে, সেটার জন্য আপনার মানে হিউম্যান টু হিউম্যান কোয়েশ্চেন করতে হবে, সেটা জরুরি। মেন্টর থাকলে ভালো, আর যদি বেসিকটা চাইলে বেসিক মানে শুরুটা আপনি কোনো একজন মেন্টর কাছ থেকে করতে পারলে ভালো, এন্ড দেন এরপর আস্তে আস্তে আপনার বিভিন্ন টিউটোরিয়াল আপনাকে ইয়া করবে আর কি, সমৃদ্ধ করবে যতদিন যাবে। রাইট। এরপর হচ্ছে মাহিয়াল রাশিদ ভাই বলতেছে যে আমাদের দেশের 90% মানুষ আফটার ইফেক্ট নিয়ে কাজ করে, ভিএফএক্স করতে গেলে আফটার ইফেক্ট ইউজ করে। এই যে এত বড় আফটার ইফেক্টসের অডিয়েন্স আছে, তাদের জন্য বাইরের সুযোগ কেমন? দুজনের কাছেই প্রশ্ন। আচ্ছা, এটা আপনি শুরু করেন, আমি শেষ করবো নি। আপনি যদি আফটার ইফেক্টস নিয়ে কাজ করেন তাহলে মানে আমার যদি যেগুলো ছোট ছোট স্টুডিও আছে যারা টিভিসি নিয়ে কাজ করে বা মনে করেন ছোট ভিডিও বানায়,
তাদের মানে ওইসব কোম্পানিতে যদি কাজ করতে চান তাহলে আফটার ইফেক্টস আপনার জন্য ঠিক আছে, কিন্তু এরপর যদি আরেকটু কোয়ালিটি সম্পন্ন বা একটু বড় স্টুডিও বা মিড লেভেলের স্টুডিওতে যেতে চান তাহলে অবশ্যই আপনার নিয়োগ জানতে হবে। মানে তখন আর আফটার ইফেক্টস থাকে না। আফটার ইফেক্টসটা বেস্ট হচ্ছে মোশন গ্রাফিক্স এর জন্য, মানে আমার পার্সোনালি মনে হয়। ওর কম্পোজিটিং এর হিউজ অপশন থাকলেও আপনার কম্পোজিটিং এর জন্য আপনার নিয়োগ যাইতেই হবে। রাইট। ইভেন আমি যদি ভাই মানে এখানে আসলে মানে আফটার ইফেক্টকে ছোট করার বিষয় না, জাস্ট আমি শুধু বলতেছি আফটার ইফেক্ট বেস্ট ফর মোশন গ্রাফিক্স, এটা কারো কোনো কোশ্চেন নাই। ইভেন আমি যখন নিউকে কাজ করি অনেক সময় আমার ধরেন কিছু প্যাটার্ন জেনারেট করতে হয় বা কিছু নয়েজ নিয়ে কাজ করতে হয় অনেক সময়, এটা আমি তখন ফিল করি যে আফটার ইফেক্ট 1000 টাইম বেটার দেন নিউক। সেফার একটা 2D নয়েজ ক্রিয়েট করা বা একটা প্যাটার্ন ক্রিয়েট করা, এগুলো আফটার ইফেক্টে, কারণ এটা মোশন গ্রাফিক্সের জন্য বেস্ট সফটওয়্যার তো। বাট আফটার ইফেক্টে কিছু লিমিটেশনস আছে, যেমন ফার্স্ট সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে আফটার ইফেক্টের 3D সিস্টেমটা ওই লেভেলের না ফার্স্ট। সেকেন্ডলি হচ্ছে আফটার ইফেক্ট হচ্ছে লেয়ার বেজ একটা সফটওয়্যার। এখানে আপনি ধরেন আমরা যখন নিউকে স্ক্রিপ্টে কাজ করি যেখানে নোট ধরেন থাউজেন্ডস অফ নোট হয়ে যায়, সো আপনি আফটার লেয়ার হবে না, সেটাই থাউজেন্ডস অফ লেয়ার তো হবে না, বুঝেন নাই? আপনি 100টা লেয়ার হলে আপনার ধরেন কী করতে হবে, ওই উপর থেকে প্যারেন্ট করে করে নিচে নিয়ে আসতে হয়, রোপ কানেক্ট করতে হয়, এটা একটা হ্যাসেল তো আছেই। সেন হচ্ছে থার্ড হচ্ছে আফটার ইফেক্ট হচ্ছে নন ডিস্ট্রাকটিভ ওয়ার্কফ্লো না। নিউকের যে কাজটা যেমন হয় যে নিউক বা আদার্স নোট বেস সফটওয়্যারে যে আপনি যে একটা কাজ করেন স্পেসিফিক, সে ফর এক্সাম্পল একটা কাজ করছেন, আপনি করার পরে আপনি ধরেন একটা আমের কালার কারেকশন করছেন, পরে আমটা চেঞ্জ হয়ে যদি পেয়ারা হয়ে যায়, আপনার সেই নিচের সব কাজগুলো সেম থাকবে এবং পেয়ারার সাথেও ঠিকভাবে কাজ করবে, কিন্তু আপনার কাজ করছেন আম দিয়ে। বাট আফটার ইফেক্টে হলে কী করতে হবে, আপনার ওই কাজটা আবার শুরুতে স্ক্র্যাচ থেকে করতে হবে। সো আফটার ইফেক্টটা ছোট করারও বিষয় না, আফটার ইফেক্ট বস সফটওয়্যার অবশ্যই বস, মানে কিন্তু দুই কাজের জন্য। মানে শুভ ভাই হচ্ছে কম্পোজিটিকে বস, তো ওনারা আমি রিপ্লেস করতে পারবো না, উনি এসে আমারে মানে পেইন্ট থেকে ফেলাই দিতে পারবে। থার্ডলি হচ্ছে আমি কিছু যেটা ধরেন আফটার ইফেক্ট কিং এর যে বিষয়টা দেখেন, আমরা যখন হচ্ছে গ্রিন স্ক্রিন করি, ধরেন আফটার ইফেক্টসে হচ্ছে নিউকের নিউক যদি 100% হয়, আফটার ইফেক্টসে গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য 5% টুলস আছে, আর নিউকে আপনি পাবেন 100% টুলস। সো অনেক লিমিটেশনস আছে। বাট আফটার ইফেক্টে যদি করতেছেন, আমি দেখছি অনেক স্টুডিও আফটার ইফেক্টে কাজ করে, বাট ওরা যেটা করে হচ্ছে স্পেশালি রোটোটা তারা হচ্ছে আলাদা সফটওয়্যারে করে, হয় সিলিউটে করে অথবা নিউকে করে, স্পেশালি সিলিউটে করে, বাট আফটার ইফেক্টে কম করতে পারবেন, সমস্যা নেই। তারপর কিছু প্লাগইনস আছে যেগুলোতে হচ্ছে EXR এর মাল্টি লেয়ারগুলো স্প্লিট করা যায়, করে কাজ করা যায়। সো আই হোপ আপনারা করতে পারেন। বাট আফটার ইফেক্ট খুব বেশি কোনো স্টুডিওই এখন আর ইউজ করে না কম্পের জন্য, বাট মোশন গ্রাফিক্সের জন্য 100তে 100% স্টুডিও হচ্ছে আফটার ইফেক্ট ইউজ করে। ইউটিউবার হতে চাইলে আফটার ইফেক্টস আপনার জন্য ঠিক আছে। হ্যাঁ, সেটাই আর কি। ছোট ছোট ম্যাজিক দেখায় মানে ভালো ভালো ভিউ পাওয়া যায়। হ্যাঁ, ইভেন স্টার্ট করে হচ্ছে হ্যাঁ আফটার ইফেক্ট। ইউটিউবের বেশিরভাগ ভিডিওগুলো কিন্তু VFX এর ভিডিওগুলো কিন্তু আফটার ইফেক্টই থাকে আর কি। এরপরে হচ্ছে শিয়া ভাই বলছে, ভাই শুরু থেকে কি একটা সঠিক গাইডলাইন পাওয়া গেলে কি স্কিল ডেভেলপমেন্ট হবে, তাই নয় কি ভাই? আর একটা জানাবেন, আমাদের দেশে কেউ কি সঠিক গাইডলাইন দেয় না ভাই? আমার মনে হয়। আচ্ছা, উনি ওইটা বলতেছে যে মানে একটা গাইডলাইন পাইলে কি ভালো হবে কি না, আর আমাদের দেশে কি আসলে কেউ সঠিক গাইডলাইন দেয় কি না আর কি। মেইন ব্যাপার যেটা হচ্ছে যে জানি না, এখানে বাংলা VFX একাডেমি শুভভাইয়ের সাথে যে বলা, যখন আমি দেখছি এটা তখন ভাবতেছিলাম যে সামথিং ইজ কামিং সুন, খুব সো দেখা যাক। সেটাই, আপনারা আমাদের সাথে মানে আপনি ওই গাইডলাইন নেন আর যাই নেন, যার কাছ থেকে নিবেন সে কি করছে, কোথা থেকে করছে, মানে কোথা থেকে করছে সেটা ব্যাপার না, সে এখন কি করতেছে আর মানে সে কি করছে সেটা খুব মানে জরুরি আর কি। আচ্ছা, শেফ ভাই একটা কোশ্চেন করছে যে ভাই মোশন এডিটিং পারি ভাই, 3D না জানলে কি VFX এর কাজ করা যায়? আচ্ছা, আমি শোনেন, মোশন এডিটিং
এটা আলাদা একটা ডিপার্টমেন্ট, 3D আলাদা একটা ডিপার্টমেন্ট। আর ভিএফএক্স যদি বলেন, ভিএফএক্সের ভিতর হচ্ছে মানে 3Dও পড়ে, বাট মোস্ট প্রবাবলি বাংলাদেশের মানুষজন হচ্ছে ভিএফএক্সটাকে ওই কমই ধরে, বুঝছেন? আমি মানে যেরকম 3D হ্যাঁ পারি না, হ্যাঁ। আমি কিন্তু কম আর্টিস্ট না, সো কিন্তু আমি মানে লটস অফ বিএফএক্স এর কাজ করি। সেটাই, ভিএফএক্সের কাজ বলতে হচ্ছে ভিএফএক্সের ডিপার্টমেন্টটা অনেক বড়। আমি আপনাকে সাজেস্ট করব, সেটা হচ্ছে আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে যদি ইউটিউবে যাই, সবাই তো আমার ইউটিউব দেখে ফেলবে নি। অবশ্যই। সো এখানে এখানে আপনি হচ্ছে প্রো ভিএফএক্সে যাবেন, গেলে দেখেন এখানে শুরুতেই হচ্ছে একটা ভিডিও পাবেন, প্রো ভিএফএক্স লিখে সার্চ করলে যে ভিএফএক্স অন কোর কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং ভিজুয়াল ইফেক্ট পাইপলাইন। যদিও এই ভিডিওটা ধরেন $1000 ভিডিও, বাট খুব বেশি ভিউ হয়নি, মনে হয় 1500-এর মতো ভিউ আছে। এটা মনে হয় সবথেকে বেশি ভিউ হওয়া ভিডিও এখানে না ভাই। আমি শিহাব ভাই, এখানে আমি হচ্ছে পুরা ভিএফএক্স পাইপলাইনটা এক্সপ্লেন করছি, ইভেন এক একটা ডিপার্টমেন্টে কোন কোন সফটওয়্যার কাজ করে, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড সফটওয়্যার কোনটা, বা অল্টারনেটিভ সফটওয়্যার ফ্রি ভার্সনগুলো বা অল্টারনেটিভ সফটওয়্যার কোনটা, এগুলো আমি এখানে মেনশন করে দিছি। আপনি সাজেস্ট করব আপনারা যারা দেখতে চান এই ভিডিওটা দেখবেন, দেখলে ভিএফএক্সের মানে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেন আপনারা হচ্ছে ফিউচার লার্নিং শুরু করতে পারেন, কারণ যে কোনো কিছু একটা শুরু করার আগে না ওইটার কোর কনসেপ্টটা না জানলে আসলে আপনি কনফিউজ থাকবেন। যেমন আপনার কোশ্চেন দেখেই আমি বুঝতে পারতেছি যে আপনার ধরেন কি বলে এটাকে, মানে আইডিয়াটা এখনও ক্লিয়ার না, এটা বোঝা যাচ্ছে। সো আপনি ভিএফএক্স শুরু করতে পারবেন। আপনার যদি আপনি এডিট করেন, এডিটই করেন, লাস্ট কথা এটা। যদি মোশন গ্রাফিক্স করেন, মোশন গ্রাফিক্সই করেন। যদি ভিএফএক্স শিখতেন, ভিএফএক্সই শিখেন। সবগুলো ডিপার্টমেন্ট শিখে মানে ওই জগা খিচুড়ি হলে দেখবেন যে শেষমেশ কিছুই হবে না। আপনি সবই পারেন, কোনোটাই ভালোভাবে পারেন না। এইরকম আর্টিস্টের মানে ইন্ডাস্ট্রিতে ধরেন বড় স্টুডিও বা ভালো স্টুডিওর দরকার নাই। কি বলেন ফুরকান ভাই আপনি? আমরা হচ্ছে লিভ নিব, আমাদের অলরেডি মানে 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, আমি বলতেছিলাম যে 1 ঘন্টা কি বলবো, অনেক কিছু হয় না আর কি, ক্লিয়ার করা হয় না। আপনি যদি মানে ফুরকান ভাই আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বিদায় নিয়ে নেন, তারপরে হচ্ছে আমি একটু কথা বলে বিদায় দিয়ে নেব আর কি। আচ্ছা, মানে কিভাবে বিদায় নেব? মেন ব্যাপার হচ্ছে যদি কেউ মানে বিএফএক্স এ তার কেরিয়ার করতে চান, তো প্রথমে আপনার যে জিনিসটা জানা দরকার, আপনার ফাইনাল বা আলটিমেট গোল কি, না আপনি আর্টিস্ট হিসেবে নিজেকে কোথায় দেখতে চান। ইভেন সেই গোলটা ঠিক করে যে আপনি হলিউডে কাজ করবেন না দেশে কাজ করবেন, ওইটার জন্য আপনার কি পরিমাণ ইফোর্ট দিতে হবে আর কি পরিমাণ মানে কি গাইডলাইন লাগবে সেটা আগে নিজে ফাইন্ড আউট করেন যে আমি কি হইতে চাই, এর জন্য আমার কি গাইডলাইন প্রয়োজন। আমার কি মানে মগবাজার যেতে হবে না চকবাজার যেতে হবে, সেটা তখনই আপনি ফিল করতে পারবেন। যে আপনি মার্বেলের একটা শর্ট দেখবেন, শর্ট দেখে চিন্তা করবেন যে আমি ওই গলিতে ঢুকে একটা কোর্স করে আমি ওই লেভেলের শর্টে কাজ করবো, ভাই সেটা পসিবল না। আগে আপনার জানতে হবে যে ওই লেভেলের কাজ কারা করে, ইভেন ওই লেভেলের কাজ যারা করে তারা মানে তারা কারা, তাদেরকে ফাইন্ড আউট করেন। এন্ড দেন তারা কি কাজ শেখায় কিনা, যদি তারা কাজ শেখায় তাদের কাছ থেকে শেখেন ভালো, না হলে এই লেভেলে যারা কাজ করে তাদেরকে খুঁজে বার করেন এন্ড দেন তারপর কাজ করেন। ওইটা কেউ একজন বললো এসে যে আমি এই লেভেলের কাজ করি এই সেই আগে দেখেন আসলেই করে কিনা, এন্ড দেন কোর্স করেন, শুরু করেন। বা ইন্ডাস্ট্রি বিশাল বড়, আল্লাহ যদি আপনার এখানে রিজিক রাখে ইনশাআল্লাহ আপনার এখান থেকে রিজিক আসবে। রাইট, ওকে, থ্যাংক ইউ ফুরকান ভাই। আমি আপনার থেকে বিদায় নিচ্ছি, তারপরে আমি অডিয়েন্স থেকে বিদায় নিব। ভালো থাকবেন আপনি। আল্লাহ হাফেজ, বাই বাই। ওকে, আল্লাহ হাফেজ। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ 1 ঘন্টা ধরেন আমাদের দুজনের কথা শোনার জন্য। নেক্সট উইকে ইনশাল্লাহ আবারও হচ্ছে আমি লাইভে আসবো নতুন একজন গেস্টকে নিয়ে। নেক্সট উইকে হচ্ছে আমি নামটা রিভিল করতেছি না, পোস্টার যখন আগের দিন বা যেদিন লাইভ হবে সেই দিনে আমি পোস্টারটা আপলোড করে দেবো, আমার প্রোফাইলে দেখতে পারবেন। থার্ডলি একটা কথা, সেটা হচ্ছে যে যেহেতু এখন উইন্টার চলে আসছে, সবাই নিজেদের কেয়ার রাখেন, শীতের পোশাক পরেন, ঠান্ডা পানি কম নাড়েন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আসসালামু আলাইকুম।